আসসালামু আলাইকুম। আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন, আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে। আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা, যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি, তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ধুর পাগলি মেয়ে, অনেক ভালো হয়েছে চা, শুধু একটু চিনি কম হয়েছে, ওটা কোনো ব্যাপার না। আর আমার স্টুডেন্ট আমার জন্য কষ্ট করে চা বানিয়েছে, সেইটা কি খারাপ হইতে পারে? সত্যি আপনার ভালো লেগেছে? সত্যি। এবার ওদের মধ্যে পড়া ছাড়া আর কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেলে সাথী রান্নাঘরে গিয়ে দেখে এখনো কিছুটা চা রয়ে গেছে। তাই সাথী চাটুকু গরম করে নিল। বসে বসে টিভি দেখবে আর চা খাবে তাই। সাথে চা মুখে নেওয়া 2 সেকেন্ডের মাথায় তা ফেলে দিল। চা খুবই তেতো হয়েছে, যার জন্য মুখে নেওয়া যাচ্ছে না। মনের অজান্তেই চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ল। মনে মনে ভাবছে, এত জঘন্য চা উদয় মুখে নিল কিভাবে? শুধু কি মুখে নিয়ে যে সে তো পুরোটা খেয়েছে। যেই লোক তার প্রতিটি কাজে ভুল ধরে, সে চা এত বিশ্রী হওয়ার পরেও কিছু না বলে চুপচাপ খেয়ে নিল। ভুল ধরার বদলে প্রশংসা করলো। সাথী তো এক চুমুকও মুখে নিতে পারল না। শুধুমাত্র সাথী কষ্ট পাবে বলে লোকটা এত বিশ্রী চাটা খেয়ে নিল। সাথীর এখন আফসোস হচ্ছে, সে কেন চা টেস্ট করলো না। টেস্ট করে নিলে তো এমন হতো না। সাথীর মনটা নিমেষেই খারাপ হলো। আবার একদিক দিয়ে ভালো লাগছে, শুধুমাত্র তার যেন খারাপ না লাগে তাই লোকটা মিথ্যে বলল, তার প্রশংসা করলো। শুক্রবার সারাদিন সাথী শুয়ে বসে কাটিয়েছে, তাই ভাবলো বিকেলে তার নানুর বাসায় যাবে। একা যেতে ইচ্ছে করছে না, তাই রিমাকে আসতে বলল। সাথী আর রিমা নানু বাসায় যাওয়ার পর ওর নানুর সাথে কুশল বিনিময় করে। নানু, মামা কোথায়? মামাকে তো দেখছি না। আরিয়ান ওর রুমে আছে, ওর এক বন্ধু এসেছে, তার সাথে গল্প করছে। তুমি থাকো, আমি মামার সাথে কথা বলে আসি। সাথী রিমাকে নিচে রেখে ওর মামার ঘরের দিকে চলল। আরিয়ানের ঘরের সামনে আসতেই এক পরিচিত কণ্ঠস্বর ওর কানে ধরা দিল। সরাসরি ভেতরে না ঢুকে পর্দা ফাঁকা করে দেখলো ঘরে আরিয়ান আর একজন বসে কথা বলছে। লোকটা অন্যদিকে মুখ করে থাকায় সাথী চিনতে পারল না। লোকটা এদিকে ফিরতে সাথী চমকে উঠল। উদয়কে এই সময় এখানে দেখবে ও সেটা আশা করেনি। কিছুক্ষণ পর্দার আড়ালে থেকে উদয়কে দেখেও নিচে চলে এলো। সাথী আসতেই রিমা জিজ্ঞেস করলো, কি রে, তুই চলে এলি যে? মামার ঘরে মামা আর স্যার বসে গল্প করছে, তাই চলে এলাম। এখন চলো বাগানে যাই, এখানে ভালো লাগছে না। রিমাকে নিয়ে বাগানে যাবে তাই বাড়ি থেকে বেরোলো। হঠাৎ ওর চোখ কিছুতে আটকে যায়। হঠাৎ ওর মাথায় দুষ্টু বুদ্ধিরা জেগে উঠল। ওই রিমা শোন, বল, শুনছি। তুই কি সামনে কিছু দেখতে পাচ্ছিস? কি দেখতে পাবার কথা বলছিস? সামনে কত কিছুই তো আছে। কেন রে, মাথায় আবার কোন শয়তানি বুদ্ধি উদয় হলো? আমি তো সামনে স্যারের জুতা দেখতে পাচ্ছি। তুই কি এখন? সাথে রিমাকে পুরো কথা শেষ করতে দিল না, মাঝে বলে উঠল, ইয়েস মাই ডিয়ার বেস্টি, তুই যা ভাবছিস তাই। স্যার বুঝতে পারলে তোর আর আমার খবর করে ছাড়বে। আমার ভয় লাগছে দোস্ত। আরে ভিতর ডিম, তুই চুপ থাক, দেখ আমি কি করি। তারপর সাথী গন্তব্যস্থানে চলে যায়। প্রথমে ওরও ভয় ভয় করছিল, কিন্তু প্রাণের সাহস নিয়ে আশেপাশে তাকিয়ে যখন তাকে কেউ নেই, তখন টুপ করে উদয়ের জুতো নিয়ে সরে যায়। কিছুক্ষণ পর উদয় বের হয়ে দেখে ওর জুতো নেই। আরিয়ানকে বলতেই দুজন মিলে খোঁজা শুরু করে। এর মধ্যে সাথী আর রিমা সেখানে আসে। সাথী এমন ভাব করছে যেন সে কিছুই জানে না। আরিয়ানের কাছে জিজ্ঞেস করা হলেই যখন সে বলে উদয়ের জুতা পাওয়া যাচ্ছে না, তখন সাথী আর রিমাও খোঁজা শুরু করে। সাথী জুতা খোঁজার অভিনয় করছে আর মিটিমিটি হাসছে। প্রায় 10 থেকে 15 মিনিট খোঁজার পর আম গাছের পেছন থেকে উদ্ধার করা হলো উদয়ের জুতো। উদয় জুতো পেয়ে সাথীর দিকে এমনভাবে তাকালো যেন ওকে চোখ দিয়ে ভস্ম করে দেবে। ও চাউনি যেন বলছে, তোমাকে একবার বাগে পাই বজ্জাত মেয়ে, তারপর সব বজ্জাতগিরি ছুটিয়ে দিব। উদার এমন চাহনিতে সাথী সেখান থেকে কেটে পড়ল। একপাক্ষিক ভালোবাসা শব্দটা শুনতে যতটা সুন্দর, এর অনুভূতি ঠিক ততটাই ভয়ঙ্কর। তুমি অনুভূতির বেড়াজালে পৃষ্ঠে মরে যাবে, কিন্তু অপরপক্ষের মানুষটা সেটা জানতেও পারবে না। এই যে তার জন্য মন আনছান করা, তার বিরহে উদাস বেলা, এসব কিছুই তার অগোচরে রয়ে যাবে। তার এই দীঘল কালো নয়নের বর্ণনায় কবিতা লেখা হবে, কিন্তু তার ওই নয়নে নয়ন মিলিত হবে না কবুও। কোনোদিনও তাকে বলা হবে না, তোমাকে এক আকাশ সমপরিমাণ ভালোবাসি। তোমাকে যতটা ভালোবাসি, যতটা ভালোবাসলে অন্য কাউকে আর ভালোবাসতে ইচ্ছে হয় না। টিপ টিপ বৃষ্টি, শহর জুড়ে স্নিগ্ধতার ছোঁয়া। সাথী আর রিমা স্কুলের বারান্দায় দাঁড়িয়ে আছে।
অনেকে ভিজে ভিজে চলে যাচ্ছে। সাথীরও ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে ভেজার, কিন্তু রিমা তাকে ভিজতে দেবে না, তাই ওর হাত ধরে রেখেছে। এক পর্যায়ে সাথী রিমার থেকে হাত ছাড়াতে না পেরে ওকে সাথে নিয়ে দৌড়ে মাঠে চলে এলো। দু হাত দুদিকে ছড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো গায়ে মেখে নিচ্ছে আবেশে। পাশ থেকে রিমা বলছে, দোস্ত, ছাউনির নিচে চল, বৃষ্টিতে ভিজলে তো জ্বর আসবে। কানের পাশে প্যান প্যান করিস না তো, বাসায় থাকলে আম্মু ভিজতে দেয় না, আর এখন তুই ভিজতে দিচ্ছিস না। জানিস তো আমার বৃষ্টি কতটা পছন্দ। এরপর গলার স্বর করুণ করে বলল, আজ একটু ভিজি না প্লিজ। বৃষ্টির পানিতে তোর অ্যালার্জি, একটু বৃষ্টির পানি মাথায় পড়লেই 2 দিন জ্বর থেকে উঠতে পারিস না। তাই জন্যই তো আন্টি তোকে ভিজতে দেয় না। এখন চল, আর ভেজা লাগবে না। কে শোনে কার কথা? সাথে দিব্যি দাঁড়িয়ে ভিজছে, এমন ভাব করছে যেন রিমার কথা ওর কানেই যায়নি। রিমার হাত ধরে স্কুলের গেট দিয়ে বের হয়ে বাসার দিকে চলল। দূর থেকে এক যুবক দেখে যাচ্ছে রমণীর বৃষ্টিতে ভেজা সৌন্দর্য, রমণীর চঞ্চলতা। এই যে দু হাত মিলে চোখ বুজে বৃষ্টিকে আলিঙ্গন করছে, কখনো পানি জমে যাওয়া জায়গায় লাফ দিচ্ছে, কখনো পা পাশে থাকা রমণীর গায়ে পানি ছিটিয়ে খিলখিল করে হাসছে। ইস, রমণীর এই রূপ যেন যুবকের হৃদয়ে এফোর ওফর করে দিচ্ছে। রমণীর এই স্নিগ্ধ হাসি যেন যুবকের হৃদয়ে ছুরির আঘাত করছে। সাথী আপন মনে ভিজছে। আকস্মাৎ ওর শরীরে বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। ওপরের দিকে তাকিয়ে দেখে ওর মাথার উপর কেউ ছাতা ধরে রেখেছে। যে না পেছনে ঘুরবে ছাতা ধরা মানুষটাকে দেখার জন্য, ওই মুহূর্তেই এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো, বৃষ্টিতে ভিজছ কেন? তোমার না বৃষ্টিতে অ্যালার্জি? কণ্ঠ শুনে সাথী চিনে ফেলল, তবুও শিহর হতে পেছন ফিরল। তার মাথায় ছাতা ধরা ব্যক্তি আর কেউ না, স্বয়ং উদয়। সাথী মিনমিনে স্বরে জবাব দিল, বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছিল তাই আর কি। উদয় বাজখাই কণ্ঠে ধমকে উঠল, গালে 2টা থাপ্পড় পড়লে ইচ্ছে ডানা মেলে উড়াল দিবে, ফাজিল মেয়ে। সাথী কোনো উত্তর দিল না। উদয় তার হাতে থাকা ছাতা সাথীর দিকে দিয়ে বলল, ছাতা ধরো আর তাড়াতাড়ি বাসায় যাও, আমি যেন তোমাকে আর ভিজতে না দেখি। আমি ছাতা নিয়ে গেলে আপনি তো ভিজে যাবেন। আমার চিন্তা তোমার করতে হবে না, তুমি নিজের চিন্তা করো। সাথী আর কোনো কথা না বলে ভদ্রমের মতন ছাতা নিয়ে বাসার দিকে চলল। ও জানে এখন উদয়ের সাথে কথা বলালে গায়ে 2-4টে চড় পড়লেও পড়তে পারে। যে খবিশ লোক সে, তাকে দিয়ে বিশ্বাস নেই। রিমা এতক্ষণ পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছিল। সাথীর পাশে এসে ওকে বাহু দ্বারা ধাক্কা দিয়ে বলল, কি রে, স্যারের ধমক খেয়ে ভিজে বেড়াল হয়ে গেলি নাকি? অবশ্য তুই তো ভিজেই আছিস। তুই একদম কথা বলবি না, অসভ্য। রিমা আর কথা বাড়ল না, যে যার বাসায় চলে গেল। সাথী বাসায় এসে উকি মেরে দেখলো ড্রয়িং রুমে কেউ আছে নাকি। কাউকে না দেখতে পেয়ে এক দৌড়ে নিজের ঘরে চলে এলো। অতঃপর ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। 2 দিন স্কুলে আসতে পারেনি সাথী। সেদিন বৃষ্টিতে ভেজার ফলে রাতে গা কাঁপিয়ে জ্বর এসেছিল। শায়লা বেগম রিমার কাছ থেকে সাথীর বৃষ্টিতে ভেজার কথা শুনে মেয়েকে অনেক বকেছে। সাথী চুপচাপ মায়ের বকা শুনে গেছে। এছাড়া তার আর কি করার আছে? সাথী কিছু কাজে টিচার্স রুমে এসেছিল। ভেতরের পরিবেশ অবলোকন করে যেই অনুমতি চাইবে, এমন সময় তার চোখ আটকে গেল উদয় আর তার পাশে বসা শিক্ষিকার দিকে। দুজন হেসে হেসে কথা বলছে। আহা, কি হাসি, মনে হচ্ছে মুক্ত ঝরছে। কই, উদয় সাথীর সাথে তো এভাবে হাসে না, তার সাথে হেসে হেসে কথাও বলে না। সাথীর রাগে শরীর জ্বলে যাচ্ছে, কিন্তু সে নিরুপায়। তার যে কিছু বলার অধিকার নেই, শুধু দেখা ছাড়া। নিজের রাগকে নিজের কাছে রেখে ভেতরে না গিয়ে ফিরে আসলো ক্লাবে। ক্লাসে এসে দেখে রিমা একটা মেয়ের সাথে কথা বলছে, তাই কোনো কিছু না ভেবে রিমাকে ইচ্ছে মতো ঝাড়ল। উদয়ের রাগ রিমার ওপর ঝেড়ে ক্ষান্ত হলো। বেচারি রিমা আর ওর সাথের মেয়েটা অবাক চোখে সাথীর দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হলো ওরা তা বুঝতেই পারল না। সাথী বেঞ্চে গিয়ে চুপচাপ বসে পড়ল। রিমা এসে অনেকবার চেষ্টা করলো ওর সাথে কথা বলার, কিন্তু সাথী সারাটা সময় চুপচাপ ছিল। বিকেলে উদয় পড়াতে এলো। সাথী ভদ্রমেয়ের মতন পড়তে বসেছে। উদয় যা বলছে চুপচাপ তা করছে, কিন্তু কোনো বাড়তি কথা বলছে না। উদয় কিছুটা অবাক হলো। এমনি দিন তো কথা বলে মাথা খারাপ করে দেয়, কিন্তু আজ এত চুপচাপ। সাথী, তোমার কি কিছু হয়েছে? সাথী মাথা নেড়ে বুঝলো না। মুখে বলো, এমনি দিন তো কত কথা বলো। না। মন খারাপ? না। তাহলে কি হয়েছে? আন্টি বকেছে? না, আমার কিছু হয়নি। উদয় আর কথা বাড়ালো না। ও বুঝতে পারছে সাথীর কিছু তো হয়েছে, না হলে চুপচাপ থাকার মেয়ে তো ও না। উদয় পড়িয়ে চলে গেলে সাথী বারান্দায় গিয়ে দাঁড়ায়। দমকাহা ওর শরীর ছুঁয়ে যাচ্ছে। ওর সেদিকের খেয়াল নেই।
ওর চোখের সামনে শুধু উদয় আর শিক্ষিকার হেসে হেসে কথা বলা দৃশ্য ফুটে উঠছে। ও কিছুতে সেটা ভুলতে পারছে না। মনের কোণে কোথাও জ্বলছে। সাথী অস্পষ্ট স্বরে বলে উঠল, একতরফা ভালোবাসা বড্ড কষ্টদায়ক। চারদিকে আলোর রোশনাই, হরেক রকমের আলোর ছড়াছড়ি, চারপাশে মানুষের শোরগোল, এক একজন এক এক দিকে ছুটছে। বিয়ে বাড়ি বলে কথা, মানুষের আনাগোনা তো থাকবেই। এত মানুষের ভিড়ে সাথে নির্বিকার চিত্তে তাকিয়ে দেখছে সবকিছু। আজ তার প্রিয় মানুষটার বিয়ে, কিন্তু তার সাথে না, অন্য কারোর সাথে। এই খবরটা শোনার পর থেকে সাথী যেন অনুভূতিহীন হয়ে গেছে। তার ভেতরের সমস্ত অনুভূতি যেন মরে গিয়েছে। এই যে তার চোখের সামনে তার শখের পুরুষ অন্য কারো হয়ে যাচ্ছে, কিন্তু সে নির্বিকার চিত্তে দেখে যাচ্ছে। তার কোনো হেলদোল নেই। সে যেন এক পাথর মানবী। উদয়কে তার বন্ধুরা মিলে তৈরি করছে, সাথে আরিয়ানও আছে। সবাই মিলে উদয়কে খোঁচাচ্ছে। এক ফ্রেন্ড রাজীব বলল, দোস্ত, তুই যে আমাদের সবাইকে ফেলে বিয়ে করছিস, সেটা কি ঠিক? উদয় জবাব দিল, অবশ্যই। ঠিক ভুল কেন হবে? তোদের মন চাইলে তোরাও কর। কে আটকাচ্ছে তোদের? মেয়েই তো পাচ্ছি না বেড়া, বিয়ে করবো কাকে? তা ভাবির ছোট কোনো বোন আছে নাকি? থাকলে বল, পটিয়ে বিয়ে করে ফেলি। আর কতদিন সিঙ্গেল থাকবো বল? তুই মেয়ে পাবিও না। আর অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে তোর ভাবির কোনো বোন নেই। ওরা এক ভাই এক বোন। তাই মনে হয় তোকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে বন্ধু। শেষের কথাটা খুব আফসোস নিয়ে বলল উদয়। সবাই একসাথে হেসে দিল। রাজীব ফুঁসে উঠে বলল, দুনিয়াতে মেয়ের অভাব পড়েছে নাকি? তো শালী নেই তো কি হয়েছে? কাউকে না কাউকে তো ঠিক জুটিয়ে নেবো। আগে জুটিয়ে দেখা, তারপর কথা বলিস। চ্যালেঞ্জ করছিস? যা মনে করিস। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এভাবে খুনসুটি করতে করতে তৈরি হচ্ছে সবাই। সাথী দরজার সামনে থেকে সবকিছুই দেখছে। উদয়ের সাথীর দিকে নজর পড়তেই ওকে ডাক দিল। সাথী, এদিকে এসো। সাথী ভদ্র মেয়ের মতন গুটি গুটি পায়ে এগিয়ে গেল। উদয় আয়নায় তাকিয়ে চুল ঠিক করতে করতে জিজ্ঞেস করলো, সাথী, বলো তো আমাকে কেমন লাগছে? সব ঠিকঠাক আছে কি না? তোমার ম্যাডামের কি আমাকে এই সাজে পছন্দ হবে? সাথী পূর্ণ দৃষ্টিতে তাকালো উদয়ের দিকে। লোকটাকে যে নজর করা সুন্দর লাগছে। সাথীর তো চোখ ফেরাতেই ইচ্ছে হচ্ছে না। তবুও নজর সামলে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে স্যার, আর সবকিছু ঠিকঠাকই আছে। দেখবেন ম্যাডাম আজ আপনার থেকে চোখেই ফেরাতে পারবে না। এতটাও বলো না। সাথী আর কথা বাড়ালো না। সে বাইরে স্বাভাবিক থাকলেও তার ভেতরে যে ঝড় বইছে। ঝড়ে শেষ হয়ে যাচ্ছে তার সকল অনুভূতি। ও না পারছে সহ্য করতে, আর না পারছে কাউকে কিছু বলতে। ভেতরে ভেতরে ও যে শেষ হয়ে যাচ্ছে। সাথী সেখান থেকে চলে এলো। এক কোণে বসে বিবশ চোখে তাকিয়ে দেখে যাচ্ছে সবকিছু। আজ থেকে তার শখের পুরুষ অন্য কারো হয়ে যাবে। অন্য কেউ তাকে নিজের দাবি করবে, তার উপর আধিপত্য বিস্তার করবে। বিয়ের জন্য ছোট করে স্টেজ তৈরি করা হয়েছে। উদয়কে সেখানে বসে ওর বন্ধুরা মিলে গল্প করছে। উদয়ের মুখে লেগে আছে নজর কাড়া হাসি। সেই হাসিতে যেন ওর সাথীর মরণ নিশ্চিত। সাথী হাসির আদলে হারিয়ে ফেলে নিজেকে। শত খুঁজেও কোনো কুল কিনারা পায় না। আকস্মাৎ চারিপাশে হইচই পড়ে গেল। কোণে এসে পড়েছে। কিছু মুহূর্তের ব্যবধানে হাজির হলো কোণে। পরনে লাল শাড়ি, হাত ভর্তি চুড়ি। সাথী বউয়ের মুখ দেখতে চাচ্ছে, কিন্তু ওড়না দিয়ে মুখ ঢেকে রাখায় দেখতে পারছে না। ও জানতে চায় কে সেই ভাগ্যবতী নারী যে কিনা ওর শখের পুরুষকে জীবনসাথী হিসেবে পাবে। কে সেই ভাগ্যবতী নারী? সাথী যেন তর সইছে না তাকে দেখার জন্য। উদয় নিজে এগিয়ে এসে বউকে তার আসনে বসিয়ে নিজেও বসে পড়ল তার জন্য নির্ধারিত জায়গায়। চারপাশে সবার মধ্যে উত্তেজনা, কাজী বিয়ে পড়াচ্ছে। প্রতিটা শব্দ সাথীর কানে ছুরির মতো বিঁধছে। সাথী যেন ঘোরের মধ্যে আছে। কাজী যখন বলল, বলো মা কবুল। কবুল শব্দটা শোনার মাত্র সাথীর আত্মা কেঁপে উঠল। এতক্ষণ নিজেকে সামলাতে পারলেও এখন বেসামাল হয়ে যাচ্ছে। চোখ থেকে অনবরত পানি গড়িয়ে পড়ছে। মুখ দিয়ে কিছুই বের হচ্ছে না। ও অনেক চেষ্টা করছে কিছু বলার। পরিস্থিতির সাথে গলার স্বরও যেন ওর সাথে বেইমান করছে। কণ্ঠ ধরে আসছে, নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। অনেক কষ্টে উচ্চারণ করলো, না, এটা হতে পারে না, কিছুতেই না। চিৎকার করে কথাটা বলে শোয়া থেকে উঠে বসলো সাথী। ওর নিঃশ্বাস দ্রুত গতিতে ওঠানামা করছে। শরীরে মাত্রাতিরিক্ত ঘাম দিচ্ছে। বুক ধরফর করছে, গলা শুকিয়ে যাচ্ছে। খাটের পাশে রাখা গ্লাস থেকে পানি নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। এরপরও যেন ওর পিপাসা মিটছে না। চারপাশে খেয়াল করে দেখলো ও ওর ঘরেই আছে। গতকাল সারাদিন উদয় আর শিক্ষিকার হাসাহাসি করা মুহূর্ত নিয়ে ভাবার ফলে এই স্বপ্ন। ফোন হাতে নিয়ে দেখলো ঘড়িতে 4:35।
সাথী বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। উঠে গিয়ে চোখে মুখে পানি দিয়ে এলো। এখন আর কিছুতেই ওর ঘুম আসবে না, তাই বারান্দায় গিয়ে দাঁড়ালো। মৃদুমন্দ বাতাস কিছুক্ষণের মধ্যে ওর শরীর ঠান্ডা করে দিচ্ছে, কিন্তু ওর মস্তিষ্কে চলছে দহন। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, তাহলে কি এই স্বপ্নটাও সত্যি হতে চলেছে? নিষ্ঠুর মানবটা কি সত্যি সত্যি অন্য কারো হয়ে যাবে? আদৌ লোকটা কোনোদিন সাথী ছিল কি? হুম, সে তো কোনোদিনও সাথী ছিল না। সাথী তো তাকে একতরফা ভালোবেসে যাচ্ছে। সাথীর ভাবনার মাঝে ভোরের সূর্য উদয় হলো। সাথী সকল চিন্তা বাদ দিয়ে সূর্যের উদয় দেখায় মগ্ন হলো। রৌদ্রজল ঝলমলে দিন, আকাশে রৌদ্র মেঘের আনাগোনা, চারপাশে সকালে স্নিগ্ধ বাতাস। উদয় ম্যাথ এর বেসিক বোঝাচ্ছে। সাথী গালে হাত দিয়ে একমনে তার দিকে তাকিয়ে আছে। লোকটার কথা বলার ধরনও যেন ওকে আকর্ষিত করে। এই যে লোকটা কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে, এটা ওর খুবই ভালো লাগে। ও মুগ্ধ নয়নে তাকিয়ে থাকে সেদিকে। লোকটার কথা বলার ধরন, হাঁটার ধরন, ঠোঁটের কোণের মুচকি হাসি, তীক্ষ্ণ চোখের চাহনি সবকিছু যেন সাথীকে মাতাল করে তোলে। সাথীর মনে মনে ছন্দ আটলো। তার শ্যামলা শ্যামলা বরণ, হাত নাড়িয়ে কথা বলার ধরন, এতেই যে হয় সাথী নামক রমণীর মরণ। সাথী বসে আছে উদয়ের অপেক্ষায়। কিয়ৎক্ষণের ব্যবধানে উদয় এলো। উদয় খুব মনোযোগ দিয়ে ম্যাথ বোঝাচ্ছে সাথীকে। স্যার, আপনার প্রিয় রং কি? সাদা। হঠাৎ জানতে চাইলে কেন? কিছু না স্যার, এমনি জিজ্ঞেস করলাম। উদয় ধমকের স্বরে বলল, স্টুপিড, যদি তোমার জিজ্ঞেস করা হয়ে থাকে তাহলে পড়ায় মনোযোগ দাও। সাথী মন খারাপ করে বলল, সরি স্যার, আর এমন হবে না। ঠিক আছে, কিন্তু তোমার প্রিয় রং কি? কালো। ও আচ্ছা, এখন পড়ায় মন দাও। এরপর সাথী আর উদয়ের মাঝে কোনো কথা হলো না। উদয় পড়িয়ে চলে গেল। পরবর্তী দিন সাথী ভদ্রমেয়ের মতন টেবিলে বসে উদয়ের জন্য অপেক্ষা করছে। খুব মনোযোগ দিয়ে খাতায় কি যেন আঁকিবুকি করছে। টেবিলে কারো হাতের দ্বারা ঠক ঠক আওয়াজে চোখ তুলে তাকালো। দেখলে উদয় সাহেব ওর সামনে বসা। ভালো করে লক্ষ্য করে দেখলো উদয়ের পরনে কালো শার্ট, কনুই পর্যন্ত গোটানো, কালো প্যান্ট, হাতে কালো ঘড়ি, চুলগুলো গুছিয়ে রাখা। এতে যেন মানুষটার সৌন্দর্য ফুটে উঠেছে। সাথী কখনো ভাবেনি তার প্রিয় রং প্রিয় মানুষটাকে এতটা সুন্দর লাগবে। সাথীর চোখ জুড়িয়ে যাচ্ছে। ও উদয়ের থেকে চোখ সরাতে পারছে না। মানুষটাকে এত সুন্দর হতে কে বলেছে? এতটা সুন্দর না হলেও তো পারতো। এই যে সাথীর এখন তার দিকে একধারে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। ইচ্ছে হচ্ছে তার গোছানো চুলগুলো অগোছালো করে দিতে, কিন্তু চাইলেও কি তা সম্ভব? হুম, সম্ভব না। সাথীর ভাবনার মাঝে উদয় ওর সামনে চুটকি বাজালো। সাথী নিজের ধ্যান থেকে ফিরল। কি হলো? কোথায় হারিয়ে গিয়েছিলে? কোথাও হারাইনি, ভাবছিলাম। তা কি ভাবছিলে? এই যে হঠাৎ আপনি কালো রঙে মুড়িয়ে এলেন যে। আমার ইচ্ছে হয়েছে তাই পড়েছি। কোনো সমস্যা? না, সমস্যা হবে কেন, এমনি জিজ্ঞেস করছিলাম আর কি। আপনাকে অনেক সুন্দর লাগছে কালো রঙে। হয়েছে, আর ওয়েলিং করা লাগবে না। বই খাতা বের করো। সাথী মুখ ভেঙচি দিয়ে বই খাতা বের করলো। কোথায় সাহেবের প্রশংসা করলো, সে ধন্যবাদ না দিয়ে বলছে সাথী তাকে ওয়েলিং করছে। ঢং দেখলে বাঁচি না। সাথী পড়ার ফাঁকে আর চোখে বারবার উদয়ের দিকে তাকাচ্ছে। ইস, ও যে পাগল হয়ে যাবে লোকটার সৌন্দর্যে। দীর্ঘ 1 মাস রমজান শেষে আজ আকাশে চাঁদ দেখা দিয়েছে। সাথীদের সব কাজিনদের মেলা বসেছে তার নানু বাড়িতে। সবার মাঝে থেকেও সাথী একজনকে মিস করছে। মানুষটা আর কেউ নয়, স্বয়ং উদয় সাহেব। উদয় সাথীকে 4 দিন আগে ছুটি দিয়ে দিয়েছে। সাথী ছুটির জন্য উদগ্রীব হয়ে থাকলেও এখন তার একটুও ভালো লাগছে না। সবার মাঝে সাথী মন খারাপ করে এক কোণে বসে আছে। চারপাশে সবাই বসে গল্প করছে। মেয়েরা হাতে মেহেদি পড়ছে। সাথীর কাজিন ঐশী ওকে ধাক্কা দিয়ে বলল, কি রে, প্যাঁচার মতো মুখ করে বসে আছিস কেন? কোনো বিষয় নিয়ে কি মন খারাপ? আরে না, মন খারাপ না, এমনি ভালো লাগছিল না তাই বসেছিলাম। তাহলে আয় মজা করি। এক কোণে বসে থাকলে হবে? তুমি ওদের সাথে মজা করো, আমার ভালো লাগছে না। তাই বলে আজকের এই খুশির দিনে এইভাবে বসে থাকবি? আয় আমাদের সাথে, মজা করলে মন ভালো হয়ে যাবে। সাথী সব মেয়ে কাজিনরা মিলে একটা রুমে নাচানাচি করছে। ঐশী ওর হাত ধরে সেই রুমে নিয়ে গেল। ড্রয়িং রুম থেকে সাথীরা যেই রুমে বসেছে সেটা সরাসরি দেখা যায়। সাথী উল্টো দিক হয়ে বসে থাকায় ড্রয়িং রুমে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছে না। সাথী মনে মনে ভাবছে, সত্যি তো, আজকের এই দিন আবার কবে পাবে তার কোনো ঠিক নেই। এরকম সবাই মিলে আনন্দ করার সুযোগ সবসময় আসে না।
সবাই মজা করছে, ও কেমন মন খারাপ করে বসে থাকবে। তাই সব মন খারাপকে বিদায় দিয়ে ও সবার সাথে নাচতে শুরু করে। ড্রয়িং রুমে বসে কেউ একজন সাথীর এই পাগলামো নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে, আর মনে মনে বলছে, মেয়েটা এত বড় হয়ে গেল তবুও বাচ্চামো পাগলামোগুলো গেল না। সাথী নাচানাচি করে হাঁপিয়ে গিয়েছে, তাই পানি খাওয়ার জন্য ড্রয়িং রুমে এসেছে। আচমকা ড্রয়িং রুমে বসে থাকা একজনকে দেখে চমকে উঠল। স্যার আপনি এখানে? আরিয়ান আজ ইফতারিতে উদয়কেও ইনভাইট করেছিল, কিন্তু উদয়ের কিছু কাজ থাকায় সে আসতে পারেনি। আরিয়ানকে বলেছিল ইফতারিতে আসতে পারবে না। আরিয়ান তাকে বলেছে তাহলে ইফতারির পরে যেন আসে, তাই উদয় কাজ শেষ করে এখানে এসেছে। কেন, আমি কি এখানে আসতে পারি না? আমার আসতে মানা আছে নাকি? না, মানা থাকবে কেন? আচমকা আপনাকে এখানে দেখে একটু অবাক হলাম আর কি। ও তাই? তাই। এই বলে সাথী পানি খেয়ে চলে যাবে, এমন সময় উদয় তাকে পিছু রাখে। সাথী শোনো। জি স্যার, বলুন। উদয় কিছুটা এগিয়ে সাথীর অনেকটা কাছে গিয়ে অল্প ঝুঁকে সাথীর কানে কানে বলল। তুমি তো অনেক সুন্দর নাচতে পারো। সাথী পিছিয়ে গিয়ে তোতলানো স্বরে বলল, আপনি দেখলেন কিভাবে? কেন, চোখ দিয়ে দেখলাম। কিন্তু সেটা কিভাবে? আপনি না মাত্র আসলেন। কে বলেছে আমি মাত্র এসেছি? তুমি যখন উল্টো দিক হয়ে বসেছিলে তখন এসেছি। তুমি উল্টো দিক হয়ে বসে থাকায় আমাকে দেখতে পাওনি। থেমে কিছুটা দুষ্টুমি স্বরে বলল, কিন্তু আমি তোমার নাচ সমস্তটা দেখেছি। এটা কিন্তু ঠিক না স্যার। কোনটা? কিছু না। বলে সাথী সেখান থেকে দৌড়ে চলে এলো। উদয় সাথীর বাচ্চা মতে হেসে দিল। সাথীর সকল মন খারাপ এখন এক নিমেষেই উধা হয়ে গিয়েছে। ও খুশি মনে মেহেদি নিতে বসলো। পবিত্র ঈদ উল ফিতর, চারপাশে খুশির আমেজ। সকালে ছেলেরা উঠে গোসল সেরে নামাজ পড়তে গিয়েছে, আর মেয়েরা হরেক রকমের রান্নায় ব্যস্ত। ছোটরা নতুন জামা পরে নিজেদের সাজানোয় ব্যস্ত। সাথে উঠে ওর আম্মুকে রান্নায় সাহায্য করছে। আজকে সবার সবজিদের বাড়িতে দাওয়াত। কিছুক্ষণ পর সাথীর বাবা নামাজ পড়ে এলেন। সাথীর বাবা হাফিজুর রহমান ঈদ উপলক্ষে দেশে এসেছেন। সাথীর বাবা একজন ব্যবসায়ী। নিউ ইয়র্কে তার রেস্টুরেন্টের বিজনেস আছে, তাই বছরের বেশিরভাগ সময় তিনি দেশের বাইরেই থাকেন। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মোবারক। ওয়ালাইকুম সালাম মামুনি, ঈদ মোবারক। সাথী ওর বাবার সামনে হাত রেখে বলল, সালামি দাও। হাফিজুর রহমান মেয়ের কথা হেসে 1000 টাকার 5টা নোট তুলে দিলেন মেয়ের হাতে। এবার খুশি? সাথী হেসে বাবাকে জড়িয়ে ধরে বলল, অনেক অনেক খুশি। সাথী গোসল সেরে সাজগোজ করবে, এমন সময় ওর রুমে সকল কাজিনরা চলে এলো। সাথে রিমাও আছে। সাথী সবার সাথে কুশল বিনিময় করে সাজতে বসলো। সাজগোজ শেষে সাথী আর রিমা রুম থেকে বেরিয়ে সিঁড়ির সামনে আসতেই সাথীর চোখ আটকে গেল কালো পাঞ্জাবি পরিহিত উদয় সাহেবের দিকে, যে সোফায় বসে আরিয়ান আর সাথীর বাবার সাথে কথা বলছে। সাথী চোখের ভুল ভেবে চোখ বন্ধ করে আবার খুলল। তার মানে ওর চোখের দেখা ভুল না, উদয় সত্যি এসেছে। হঠাৎ উদয়কে দেখে সাথী কিছুটা বিস্মিত হলো। পরবর্তী মুহূর্তে মনে পড়ল কাল ওর আম্মু উদয়কে ইনভাইট করেছিল। ও ভেবেছিল উদয় হয়তো আসবে না, তাই এখন উদয়কে দেখে কিছুটা অবাক হয়েছিল। সাথী উদয়কে দেখে অনেক খুশি হলো। উদয়কে পাঞ্জাবিতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। সাথী যে দাঁত থেকে চোখই সরাতে পারছে না। সাথী একধানে উদয়ের দিকে তাকিয়ে আছে। সাথী লক্ষ্য করলো ও আর উদয় দুজনেই কালো পোশাক পরা। দুজনের মনের মিল না হলেও পোশাকের রঙের মিল তো হলোই। এই বা কম কিসের? রিমা সাথীকে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে এসে চিমটি কেটে বলল, কি রে পেতনি, এভাবে রোবটের মতো দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি নিচে চল, সবাই আমাদের জন্য ওয়েট করছে। রিমা দেখ, সামনে উদয় স্যার। কোথায় স্যার? মাথা কি গেছে নাকি তোর? সারাদিন স্যারের বকা শুনতে শুনতে এখন কি স্বপ্নেও তাকে দেখিস নাকি? সাথী উদয়ের দিকে আঙুল তাক করে বলল, আরে কানি, ভালো করে চোখ মেলে দেখ, স্যার সোফায় বসে বাবা আর মামার সাথে কথা বলছে। রিমা ভালো করে লক্ষ্য করে বলল, সত্যিই তো, কিন্তু স্যার তোদের পাশে কি করছে? আরে গাধি, আম্মু স্যারকে ইনভাইট করেছে তাই এসেছে। ও আচ্ছা, এখন নিচে চল। সাথে নিচে নেমে ওর কাজিনদের সাথে কথা বলছিল। কিছুক্ষণ পর উদয়কে একা বসে থাকতে দেখলো। কিছুটা দূরত্ব রেখে উদয়ের পাশে বসলো। আরে সাথী যে, কি খবর? ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ ভালো, ঈদ মোবারক স্যার। উদয় সাথীর দিকে তাকিয়ে বলল, তুমি দেখি মুখে আটা ময়দা মেখেছো। তা কে যেন বলেছিল যে সে নাকি ন্যাচারাল সুন্দরী, আটা ময়দার ধারে কাছেই যায় না। আজকে ঈদের দিন, আজকে কি একটু সাজতে পারি না? অবশ্যই পারো, কেন নয়। কিন্তু তুমি তো বলেছিলে তুমি নাকি মেকআপ করো না। সাথী হাত জোর করে বলল,
আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন। কিন্তু যাই বলো না কেন, এত সেজেও তোমাকে সেই পেতনির মতোই লাগছে। সাথী মন খারাপ করে বলল, আজকেও আপনি আমাকে পচাবেন? তা আমাকে আপনি প্রতিদিন রোস্ট করে কি মজা পান? থাক, আর কিছু বললাম না, না হলে বেচারি মেয়েটা আবার কখন কান্না করে দেয় তার ঠিক নেই। তবে তোমাকে না পচালে আমার ভালো লাগে না। সাথী উদয়ের সামনে হাত রেখে বলল। এখন আমার সালামি দেন। উদয় পকেট থেকে 2 টাকার একটা কচকচে নোট সাথীর হাতে দিল। সালামি দিতে আপনার এত কিপটামো? অবশ্যই সব ক্ষেত্রেই কিপটামি করতে হয়। আপনি থাকেন আপনার কিপটামি নিয়ে, আমি গেলাম। সাথী উঠে সেখান থেকে চলে এলো। রিমা আর ওর কাজিনরা মিলে কিছু সময় আড্ডা দিল। খাবার খাওয়ার জন্য ডাক পড়তে সবাই আড্ডা ছেড়ে খেতে বসলো। সাথী উদয়ের পাশে বসলো, কিন্তু কোনো কথা বলল না। খাওয়া শেষ করে রিমাকে নিয়ে বাগানের দিকে চলে এলো। সাথীর কাজিন ঐশী এসে বলল, সাথী, তোর স্যার তো কি খুঁজছে? আমাকে? স্যার? স্যার কেন আমাকে খুঁজবে? স্যার চলে যাবে বলল, তোর সাথে নাকি তার কথা আছে। সাথী মনে মনে বলল, ওই খবিশ লোকের আবার আমার সাথে কি কথা থাকতে পারে কে জানি, যে দেখি। সাথী উদয়ের সামনে গিয়ে বলল, স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, সেই যে গেলে আর তো তোমার দেখাই পাওয়া যাচ্ছে না। বলুন কি বলবেন। হাত পাতো। সাথী উদয়ের সামনে হাত রাখতেই উদয় ওর হাতে কিছু একটা দিয়ে হাত মুট করে দিল। আমি চলে গেলে হাত খুলে দেখবে। সাথী মাথা সায় জানালো। অতঃপর উদয় ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। উদয় চলে যেতে সাথী এক দৌড়ে নিজের রুমে চলে এলো। হাতের মুঠো করে দেখলো সেখানে 1000 টাকার একটা চকচকে নোট। সাথী নোটটা খুলে দেখলো তার ভেতরে গুটি গুটি অক্ষরে লেখা, ঈদ মোবারক। তোমাকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। দোয়া করি এই ঈদটা তোমার জন্য অনেক আনন্দের হোক। লেখাটা পড়ে সাথীর এতক্ষণে মন খারাপ নিমেষেই উদা হয়ে গেল। ওর নোটটাতে চুমু এঁকে দিল। ওর ভালোবাসার মানুষের থেকে পাওয়া উপহার বলে কথা। নোটটা নাকের সামনে দিয়ে ঘ্রাণ নিল। এতেও যেন লোকটার সুগন্ধ মিশে আছে। অতঃপর খুব যত্ন করে নোটটা ডায়েরির মধ্যে একটা পেজে রাখলো। পেজের ওপরে লিখলো, ভালোবাসার মানুষের থেকে পাওয়া প্রথম উপহার। সারা ঘর জুড়ে দৌড়াচ্ছে সাদা আর বাদামের সংমিশ্রণের কিউট একটি বিড়াল। আর সাথী তার পেছনে ছুটছে বিড়ালটা ধরার জন্য। বিড়ালটা সাথে এনেছে 2 দিন আগে। বিড়াল ওর খুবই পছন্দ, কিন্তু ওর আম্মু ওকে বিড়াল আনতে দেবে না। টানা 1 সপ্তাহ মায়ের কানের পাশে ঘ্যান ঘ্যান করে শায়লা বেগমকে রাজি করিয়েছে সাথী। এক পর্যায়ে সাথী বিড়ালটা ধরতে সক্ষম হলো। বিড়ালটা যেন তার মতোই চঞ্চল। 1 মিনিটও কোথাও শান্তিমতো বসে না, সারাদিন এদিক ওদিক ছোটাছুটি করে। সাথী বিড়ালটাকে কোলে নিয়ে দুষ্টুমি করছে, তখন নজর যায় ঘড়ির দিকে। উদয়ের পড়াতে আসার সময় হয়ে গিয়েছে। সাথে বিড়ালটাকে অন্য রুমে রেখে আসলো। ভদ্রমেয়ের মতন পরিপাটি হয়ে টেবিলে বসলো। উদয় সাথীকে খুব মনোযোগের সাথে একটা ম্যাথ বোঝাচ্ছে। এমন সময় নরম কিছু তার পায়ের উপর লাফিয়ে পড়ল। অকস্মাৎ এইরূপ ঘটনায় উদয় বসা থেকে দাঁড়িয়ে গেল। আউচ, এটা কি? সাথী নিচের দিকে তাকিয়ে দেখলো ওর আনা বিড়ালটা উদয়ের পায়ের কাছে দাঁড়িয়ে আছে। স্যার এটা একটা বিড়াল। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু বিড়াল এখানে আসলো কোথা থেকে? 2 দিন আগে আমি এটাকে পালার জন্য নিয়ে এসেছি। উদয় সাথীর দিকে রাগে চোখে তাকিয়ে বলল, বিড়াল সামলাতে না পারলে এনেছো কেন? এক্ষুনি তো বিড়ালটা আমায় আঁচড় দিয়ে দিত। সরি স্যার, আমি বিড়ালটা পাশের ঘরে রেখে এসেছিলাম। এটা যে চলে আসবে আমি এটা বুঝতে পারিনি। স্যার আপনি আম্মুকে কিছু বলবেন না প্লিজ, তাহলে আম্মু এটাকে রাখতে দেবে না। প্লিজ স্যার। ঠিক আছে, তোমার আম্মুকে কিছু বলবো না, এখন এটাকে এখান থেকে সরাও। সাথে বিড়ালটা ধরতে যাবে তার আগে বিড়ালটা এক লাফে উদয়ের কোলে উঠে যায়। উদয় সাথে সাথে বিড়ালটা খাটের উপর ফেলে দিল। সাথীর উদয়ের এহেন কাজে হাসতে গিয়েও হাসলো না। এখন হাসলে উদয় নির্ঘাত তাকে বকা দিবে। সাথী বিড়ালটা পাশের ঘরে রেখে দরজাটা আটকে দিল। চেয়ারে বসে উদয়ের উদ্দেশ্যে বলল, স্যার আপনি কি বিড়াল ভয় পান? ভয় পাই বলতে ছোটবেলায় একবার আমাকে বিড়াল আঁচড় দিয়েছিল, তখন অনেকগুলো ইঞ্জেকশন দিতে হয়েছিল। তারপর থেকে আমি বিড়াল বা কুকুর থেকে দূরে থাকি। ও এই ব্যাপার। এখন পড়ায় মন দাও। সাথীর পড়ায় মন দিল। উদয় কিছুক্ষণ পড়িয়ে চলে গেল। সময় স্রোতে কেটে গেছে অনেকগুলো মাস। সাথী এখন 10ম শ্রেণীর ছাত্রী। ও এখন পড়াশোনায় খুবই মনোযোগী ছাত্রী। পড়া নিয়ে এখন আর ফাঁকিবাজি করে না, একেবারেই করে না তেমনটাও না। উদয় সাথীকে পড়াচ্ছে। কতক্ষণ পড়ার পর সাথী বলে উঠল, স্যার আর পড়তে ইচ্ছে করছে না। তাহলে কি করতে ইচ্ছে হচ্ছে? গল্প করতে ইচ্ছে হচ্ছে।
প্লিজ আজকে আর পড়বো না। আজকে আপনি যা যা পড়া জিজ্ঞেস করেছেন আমি কিন্তু সবকিছু পেরেছি, তাই আজকে আর পড়বো না। বলো কি গল্প শুনতে চাও? আপনার জীবন কাহিনী শুনতে চাই। সেটা শুনে তুমি কি করবে? আমার অনেক জানার ইচ্ছা, প্লিজ বলেন না স্যার। ঠিক আছে বলছি। তোমার জন্মটা সোনার চামচ মুখে নিয়ে হলেও আমি ছিলাম এক মধ্যবিত্ত ঘরের ছেলে। আমি, আমার বাবা মা আর ছোট একটা ভাই, এই 4 জনের ছোট পরিবার ছিল আমাদের। ছোটবেলা থেকে আমি পড়াশোনার প্রতি অনেক আগ্রহী ছিলাম, কিন্তু আমার বাবা আমাকে বা আমার ছোট ভাই কাউকেই দেখতে পারতো না। সে আমাদের পড়াশোনা করাতে চাইতেন না, সে চাইতেন আমরা তার সাথে কাজ করে টাকা ইনকাম করি। কিন্তু আমার মা সব সময় আমাকে সাপোর্ট করতো। আম্মুর সাপোর্টে আমি এসএসসি পাশ করি। তখন আমার বাবা আমাদের পড়াশোনা বন্ধ করে দেয়, কিন্তু আমি, আমার মা বা ছোট ভাই কেউই সেটা মানতে রাজি ছিলাম না। তখন আমার মা আমাকে সাপোর্ট করে। আমার মা আমার হাতে কিছু টাকা দিয়ে বলে, বাবা, তুই এখানে থাকলে তোর স্বপ্ন কখনোই পূরণ করতে পারবি না। শহরে গেলে টিউশন করিয়ে হলেও নিজের খরচ চালাতে পারবি। তাই বলছি, তুই তোর ভাইকে নিয়ে শহরে চলে যা। মায়ের কথায় আমি তখন শহরে চলে আসি। তখন সময়টা আমার জন্য খুবই কষ্টের গিয়েছে। এই শহরে কেউই আমার পরিচিত ছিল না। মায়ের দেওয়া টাকা দিয়ে নিজে কলেজে ভর্তি হই, সাথে ভাইকেও স্কুলে ভর্তি করাই। অনেক খুঁজে আমিও টিউশন খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তখন মা বাবার থেকে লুকিয়ে আমাকে টাকা পাঠাতো। কলেজ শুরু হলে কলেজ ফ্রেন্ডের সহায়তায় কিছু টিউশন পাই। সেই টাকায় আমার আর আমার ভাইয়ের কোনো মতেও চলে যেত। সাথে মাও কিছু টাকা পাঠাতো। ভার্সিটিতে উঠে আমি টিউশনের পাশাপাশি ফ্রিল্যান্সিংও করতাম। তখন আমার ভাইও এসএসসি শেষ করে কলেজে উঠেও টিউশনি করাতো। 2 ভাইয়ের টাকায় আমাদের হয়েও কিছু টাকা এক্সট্রা থাকতো। সেই টাকা আমি আমার মায়ের জন্য পাঠিয়ে দিতাম। অতঃপর পড়াশোনা শেষে অনেক চেষ্টার পর আমি তোমাদের স্কুলে চাকরি পাই। চাকরি পেয়ে আমি বাড়িতে গিয়েছিলাম। তখন আমার বাবা আমাকে সাদরে গ্রহণ করেছিল। কথায় আছে না, টাকা পেলে নাকি তোতা পাখিও কথা বলে, তেমনি তখন আমার বাবা আমাকে গ্রহণ করেছিল। যেই বাবা আমাকে সহ্য করতে পারতো না, সেও আমাকে বুকে জড়িয়ে নিয়েছিল, কারণ তখন আমি সফল, প্লাস আমার কাছে টাকা আছে। এই হলো আমার জীবন কাহিনী। সাথী এতক্ষণ মন দিয়ে উদয়ের কথাগুলোই শুনছিল। উদয়ের কথাই ওর ধ্যান কাটে। উদয় আবার বলে, এই জন্যই আমি তোমাকে সব সময় পড়তে বলি। পড়াশোনা করে জীবনে সফল হতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে, না হলে সবাই তোমাকে ছুঁড়ে ফেলে দিবে। কথায় আছে, মানি ক্যান বাই এভরিথিং। তোমার কাছে টাকা আছে তো সবাই তোমাকে ভালোবাসবে। এই জন্য মন দিয়ে পড়াশোনা করো। জি স্যার, আমি এখন থেকে মন দিয়ে পড়বো এবং জীবনে সফল হব ইনশাল্লাহ। অতঃপর উদয় চলে গেল। উদয় চলে গেলে সাথী ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। এই নিষ্ঠুর মানুষটার জীবনেও যে এত কষ্ট, এতটা স্ট্রাগল ছিল, সেটা তাকে দেখলে বোঝাই যায় না। যদিও কোনো মানুষের বাহ্যিক দিক থেকে তার সম্পর্কে জানা যায় না, সাথে লোকটার প্রতি সম্মান ও ভালোবাসাটাও যেন বেড়ে যাচ্ছে। সাথীও পণ করলো, আজ থেকে সেও মন দিয়ে পড়বে, আর কখনো পড়াশোনায় অবহেলা করবে না। কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করতে হয়, এতে ভালো থাকাও যায়। নিউ ইয়র্ক শহরের বিশাল এক দালানে 10ম তলায় ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে বিবশ চোখে তাকিয়ে আছে এক রমণী। 2 চোখে ভরা তার হাহাকার, বুক ভরা দীর্ঘ নিঃশ্বাস। স্মৃতির পাতায় ভাসছে এক নিষ্ঠুর মানবের মুখশ্রী। কানে বারবার বেজে উঠছে সেই নিষ্ঠুর পুরুষের তিক্ত কণ্ঠে উচ্চারিত উপরিউক্ত 2টো লাইন। রমণীটি আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, সে আমার ভালো চাইলো কিন্তু আমারে চাইলো না। কেন চাইলো না? খুব বেশি ক্ষতি হইয়া যাইতো কি আমারে চাইলে? কথাগুলো আওড়ানোর সময় নয়নজোড়া থেকে অশ্রু গড়িয়ে পড়ল। ভাবনায় বিচরণ হচ্ছে নিষ্ঠুর পুরুষের দেওয়া তিক্ত কিছু অনুভূতি। যাকে কিশোরী বয়সে সবটা জুড়ে ভালোবেসেছিল, এখনও যাকে অসম্ভব ভালোবাসে, তাকে ভোলা যে অসম্ভব। পেছন থেকে এক মিষ্টি স্বরে ডেকে উঠল, সাথী, এই সাথী, বয়রা হয়ে গেলে নাকি? শুনতে পাচ্ছিস না? চোখের পানি মুছে পেছনে ফেলল সাথী। বয়রা হইনি, বল কি বলবি? এখনো ঘুমাতে আসছিস না কেন? কাল সকালে তো ভার্সিটিতে যেতে হবে, এখন না ঘুমালে হবে? তুই যা, আমি আসছি। কেটে গেছে 5টা বছর। পরিবর্তন হয়েছে অনেক কিছুই, সাথে পরিবর্তন হয়েছে সাথী নামক কিশোরীও।
5 বছর পূর্বে থাকা কিশোরী এখন প্রাপ্তবয়স্ক তরুণী। বর্তমানে সে অবস্থান করছে নিউ ইয়র্ক শহরে। তার মধ্যে এসেছে বিস্তর তফাৎ। চঞ্চল মেয়েটা এখন শান্ত হয়ে গেছে। পড়ায় ফাঁকি দেওয়া মেয়েটা এখন সারাদিন বই নিয়ে বসে থাকে। প্রিয় শহর, প্রিয় মানুষগুলো ছেড়ে চলে এসেছে প্রায় 3 বছর। সকালে উঠে সাথী ভার্সিটির জন্য তৈরি হচ্ছে। তৈরি হয়ে টেবিলে বসে ঈশার উদ্দেশ্যে বলল, কিরে, তোর ব্রেকফাস্ট বানানো হলো? এই যে হয়ে গেছে, তুই বস, আসছি আমি। অতঃপর সাথী আর ঈশা খেয়ে একসাথে বেরোলো ভার্সিটির উদ্দেশ্যে। নিউ ইয়র্ক এসে সাথী প্রথমে হোস্টেলে উঠেছিল। পরবর্তীতে ক্লাস করতে করতে ঈশার সাথে তার পরিচয় হয়। ঈশাও একজন বাংলাদেশি। ও সাথীর মতন পড়াশোনা করার জন্য এখানে এসেছে। ধীরে ধীরে দুজনের মাঝে ঘনিষ্ঠ বন্ধুত্ব হয়। বছর 2 আগে দুজন মিলে এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। সাথী আর ঈশা ভার্সিটিতে এসে সোজা নিজেদের ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সাথী যায় লাইব্রেরি থেকে কিছু বই সংগ্রহ করতে। বই নিয়ে দুজন বাসায় চলে আসে। বিকেলে সাথী আর ঈশা দুজন বের হয় সাথীর বাবার রেস্টুরেন্টের জন্য। রেস্টুরেন্টটা ওদের বাসার কাছে হওয়ায় দুজন গল্প করতে করতে হেঁটে চলে আসে। সাথী প্রথমে তার বাবার সাথে দেখা করতে যায়। বাবা, ও বাবা, কোথায় তুমি? হাফিজুর সাহেব নিজের জন্য বরাদ্দ রুমে কিছু কাজ করছিলেন। মেয়ের ডাকে বেরিয়ে এলেন। এই যে আমি এখানে। বলো মামুনি, খুঁজছিলে কেন? সাথীর ওর বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব মিস করছিলাম। আমাদের তো গতকালই দেখা হলো। তাই বলে কি আমি আমার বাবাকে মিস করব না? আমি তো বলিনি মামুনি। বুঝলাম। অতঃপর সাথী হেসে বলল, আমি তো মজা করছিলাম। মেয়ের কথা শুনে হাফিজুর সাহেবও হেসে দিলেন। বাবা মেয়ের কাণ্ড দেখে দূরে বসা ঈশাও হেসে দিল। বাবা, শিফাত কোথায়? ও কাজ করছে। তুমি ওকে 3 কাপ কফি নিয়ে আসতে বলো। ঠিক আছে মামুনি। সাথী আর ঈশা বসে গল্প করেছে। এমন সময় ওদের সামনে একটা ট্রে রেখে ঈশার মাথায় চাপড় দিয়ে বলল, কিরে শাকচুন্নি, এখানে কি করছিস? ঈশা বলল, তোর গার মটকাতে এসেছি। সে তো আমি আগে থেকেই জানি, নতুন কিছু বল। সাথীর দিকে তাকিয়ে বলল, ভাবনা রানী, কাকে নিয়ে তো ভাবছিস? আমাকে নিয়ে? তোর মতো উল্লুককে নিয়ে ভাবতে আমার বইয়ে গেছে। তা ভাববি কেন? ভাববি তো তাকে নিয়ে, যে তোকে পাত্তাও দেয় না। চোখের সামনে একটা সুন্দর ছেলে ঘুরে বেড়াচ্ছে, কোথায় লাইন মারবি তা না, অন্য কাউকে নিয়ে ভাবছিস। সাথী সিফাতের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই সুন্দর, সেটাও আমাকে মানতে হবে। অবশ্যই মানতে হবে। তোরা জানিস কত মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে আমার দেখার জন্য? পাশ থেকে ঈশা বলল, নিশ্চয় মেয়েগুলোর চোখে ধুলা পড়েছে, না হলে তোর পিছনে ঘুরে। এভাবেই 3 বন্ধুর মাঝে দুষ্টু মিষ্টি ঝগড়া হতে লাগলো। সাথী প্রায় সময় বিকেলের দিকে এখানে আসে। এখান থেকে সিফাতের সাথে পরিচয়। সিফাতও এখানে পড়াশোনা করতে এসেছে। পড়াশোনার পাশাপাশি নিজের খরচ চালাতে এখানে পার্ট টাইম জব করে। এতে নিজের খরচও চলে যায়, সাথে পরিবারকেও সাহায্য করতে পারে। সাথীর বাবা সিফাতকে অনেক স্নেহ করেন। ছেলেটা যেমন ভদ্র তেমন পরিশ্রমী। সাথীর বাবার মাধ্যমে সিফাতের সাথে সাথীর পরিচয়। আস্তে আস্তে সাথী আর সিফাতও ভালো বন্ধু হয়ে যায়। ঈশার সাথে দেখা হওয়ার পর সাথী ঈশা আর সিফাতকে পরিচয় করায়। সেই থেকে ওদের 3 জনের বন্ধুত্ব। প্রায় সময় ওদের এখানে আড্ডা বসে। সাথী কথা বলছে, এমন সময় ওর ফোনে কল এলো। সাথী ফোন রিসিভ করে সালাম দিল। অপর পাশ থেকে উচ্ছ্বসিত কণ্ঠে ভেসে এলো, আপু, আদ্রিজা আপুর বিয়ে ঠিক হয়েছে। ভালো। ইকরার কাছ থেকে ফোন নিয়ে অদ্রিজা বলল, সাথী, তুই আসবি না আমার বিয়েতে? সাথী আমতা আমতা করে বলল, আসলে আপু, কিছুদিন পর আমার সেমিস্টার এক্সাম, তো তাই আসতে পারবো না। সেসব বললে হবে না, তোকে আসতেই হবে। সাথী কথা ঘোরাতে বলল, তোমার হবু বর কেমন দেখতে? কি নাম তার? অদ্রিজা লাজুক কণ্ঠে বলল, দেখতে মাশাল্লাহ। তুই তাকে চিনিস? আমি কিভাবে চিনবো তোমার হবু বরকে? ছবি থাকলে দাও তো দেখি। অদ্রিজা দুষ্টু এসে বলল, ছবি তো দেওয়া যাবে না, তাকে দেখতে হলে তোকে দেশে এসে সৎ চোখে দেখতে হবে। ঠিক আছে। সাথী আরও কিছুক্ষণ কথা বলে ফোন রাখলো। ফোনটা রাখার সাথে সাথে ঈশা আর সিফাত মিলে প্রশ্নের ঝুড়ি খুলে ফেললো। কার বিয়ে, কবে বিয়ে, পাত্রের নাম কি, সাথী যাবে নাকি, ইত্যাদি। সাথী দুজনকে ধমক দিয়ে চুপ করিয়ে দিল। দুজনে শান্ত হতে সাথী বলল, আমার কাজিন অদ্রিজার বিয়ে, সামনের মাসে বিয়ে। পাত্রকে সেটা আমাকেও বলেনি। বলেছে আমি নাকি তাকে চিনি, আমি বিয়েতে যাব না। দুজনে একই সাথে প্রশ্ন করলো, কেন যাবি না? আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা নেই, আর সামনে সেমিস্টার এক্সাম আছে, তাই যাব না। এক্সাম তো 3 মাস পর।
তুই চাইলে যেতে পারিস। সাথী কিছু না বলে উঠে দাঁড়ালো। কাউকে কোনো কথা বলতে না দিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বাসার পথে হাঁটতে লাগলো। ঈশা আর সিফাত দুজনে যেন ভ্যাবাচাকা খেয়ে গেল। দুজন দুজনের দিকে তাকালো। কি এমন বলল যে ও উঠে চলে গেল? ঈশাও সিফাতকে বলে সাথীর পেছন পেছন গেল। বাংলাদেশের কথা মনে হতেই সাথীর বুকে হাঁসফাঁস করে। এক নিষ্ঠুর মানবের অবহেলার কিছু তিক্ত স্মৃতি মস্তিষ্কে এসে হানা দেয়। কি নির্দারুণ যন্ত্রণা ছিল দিনগুলো। সাথী গুমড়ে মরেছে। মানুষটার নিষ্ঠুরতার স্মৃতি মস্তিষ্কে হানা দিতেই সাথীর চোখের বেহায়া অশ্রু বেরিয়ে আসে। পেছন থেকে ঈশা আসে কাঁধে হাত রাখতে সাথী ঈশার অগোচরে চোখের পানি মুছে নিল। তবুও তা ঈশার দৃষ্টির অগোচরে হলো না। কি হয়েছে ইয়ার, হঠাৎ এভাবে চলে এলি? এখন আবার তোর চোখে পানি, কি হয়েছে? সাথী নিজেকে স্বাভাবিক করার মিথ্যা চেষ্টা করে বলল, কিছু হয়নি, এমনি দেরি হয়ে যাচ্ছিল তাই চলে এলাম। বাসায় যেতে হবে, অনেক পড়া জমে আছে। তুই আমার কাছ থেকে কথা লুকাচ্ছিস? তার কথা মনে পড়ছে তাই না? সাথী আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঈশা বুঝে গেল সাথীর কান্নার কারণ, তাই আর জোর করল না। অবশেষে সবার জোরাজোরিতে সাথী রাজি হলো যাওয়ার জন্য। অনেক ভেবে দেখলো একটা মানুষের জন্য সবাইকে কষ্ট দেওয়া অনুচিত। সবচেয়ে বড় কথা, অদ্রিজার এত খুশির দিনে সে সাথীর জন্য মন খারাপ করুক, সাথী সেটা চায় না। ঈশা আর সিফাতকেও ইনভাইট করেছে, তাই সাথীর সাথে ঈশা ও সিফাতও যাবে। সাথীর বাবা দুদিন পরে যাবে। একসাথে সবাই টিকিট পায়নি তাই। প্লেনে উঠে ঈশা আর সিফাত গল্প করলেও সাথী চুপচাপ, কানে হেডফোনে গুজে চোখ বুজে রইল। স্মৃতিতে ধরা দিল কিছু স্মৃতি। সাথী তখন সদ্য কলেজে ওঠা ছাত্রী। কিছু সংখ্যক মেয়েকে দেখা যায় কলেজে উঠে সম্পর্কে যেতে, কিন্তু সাথী বরাবর তার ব্যতিক্রম। সে তো তার শখের পুরুষকে নিয়ে কল্পনায় ব্যস্ত। দিন দিন কেমন উন্মাদ হয়ে যাচ্ছিল। উদয়কে ছাড়া তার ভাবনার অন্য কিছু আসতই না। গোধূলি বিকেলে উদয় সাথীকে পড়াচ্ছে। পড়ানোর ফাঁকে কি মনে করে সাথী উদয়কে প্রশ্ন করলো, স্যার, আপনি কি কাউকে ভালোবাসেন? সাথী ভাবলো উদয় হয়তো হ্যাঁ বলবে, কিন্তু ওকে ভুল প্রমাণ করে দিয়ে উদয়ের উত্তর ছিল না। উদয় সাথীকে পাল্টা প্রশ্ন করলো, তুমি কাউকে ভালোবাসো? সাথী মুচকি এসে জবাব দিল, হ্যাঁ। তার নাম কি শুনি? সাথী মনে মনে বলল, এই রে, নাম বললে তো এখনই জেনে যাবে আর ঠাস করে সাথীর গালে থাপ্পড় বসিয়ে দেবে। তাই কিছুক্ষণ চুপ থেকে বলল, তার নাম না জানাই ভালো। কিন্তু আমি জানি সেই মানুষটাকে। সাথী কাঁপা কাঁপা কণ্ঠে বলল, কে? আমি বলতে পারবো না। সাথী মনে মনে খুশি হলো, তার মানে উদয় জানে না, শুধু শুধু ওর সামনে ভাব ধরেছে। সাথী ভেঙচি কেটে বলল, জানলে তো বলবেন। থাক, বাদ দাও। তা সেই মানুষটা কি জানে যে তুমি তাকে ভালোবাসো? কখনো বলেছো তাকে? না। তুমি তাকে কেন বলনি? বললে অনেক সমস্যা হবে। হতে পারে সে আমার থেকে দূরে চলে যাবে, তাই তাকে না জানানোটাই ভালো। তা সেই মানুষটা কে? আপনি চিনবেন না। উদয় ঠোঁটের কোণে রহস্যময় হাসি ঝুলিয়ে বলল, তাকে আমার থেকে বেশি আর কেউই চিনবে না। সাথী কিছুটা ভেবাচাকা খেয়ে গেল, কিন্তু সেটা উদয়কে বুঝতে দিল না। উল্টো নিজেকে স্বাভাবিক রেখে বলল, এতই যখন চেনেন তাহলে তাকে আমার সামনে নিয়ে আসেন। এখন না, সঠিক সময় হলে সে নিজে এসেই তোমার সামনে দাঁড়াবে। সঠিক সময় কবে হবে? 4-5 বছর যাক, তারপর যদি তার সাথে তোমার দেখা হয় তখন সে নিজে তোমাকে বলবে তার মনের কথা। সাথী কিছুটা উদাস ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আর যদি দেখা না হয় তাহলে? উদয় দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখা না হলে ভাববে সে তোমার ভাগ্যে নাই। দীর্ঘ সময় প্লেনে কাটিয়ে অবশেষে বাংলাদেশের মাটিতে পা রাখলো সাথী, ঈশা, সিফাত। সাথী প্রথমে বুক ভরে শ্বাস নিল। কতগুলো দিন হয়ে গেছে দেশের আবহাওয়া থেকে সে দূরে, প্রিয়জনদের থেকে যোজন যোজন দূরত্বে। শুধুমাত্র একটা মানুষের অবহেলা তাকে নিজের প্রিয় দেশ ছাড়তে বাধ্য করেছিল। চোখের সামনে প্রিয় মানুষটার অবহেলায় যে দিনের পর দিন সহ্য করা যাচ্ছিল না, দম বন্ধকর অনুভূতি সৃষ্টি করেছিল। তাই তো এত এত ভালোবাসার মানুষদের ফেলে বিদেশে চলে গিয়েছিল সে। মন থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সাথীরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে দেখলো ওদের জন্য সাথীর কাজিনরা গাড়ি নিয়ে অপেক্ষা করছিল। সাথী সবার সাথে কুশল বিনিময় করলো। কতগুলো দিন পর কাজিনদের সাথে দেখা। অতপর সবার সাথে ঈশা আর সিফাতকে পরিচয় করিয়ে দিল। সবাই মিলে গাড়িতে উঠে বসলো। এয়ারপোর্টের বাইরে এক কোণে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়েছিল এক যুবক। অপেক্ষার প্রহর গুনছিল প্রেয়সীকে দেখার। অবশেষে এক প্রশলা বৃষ্টিরূপে চোখের সামনে ধরা দিল প্রেয়সীর সুস্নিগ্ধ মুখশ্রী। এতদিনের অতৃপ্ত হৃদয় যেন তৃপ্তি খুঁজে পেল।
কিছুক্ষণের ব্যবধানে প্রেয়সীর সাথে অপরিচিত এক পুরুষকে দেখে কপালে ভাঁজ পড়ে গেল। হবে হয়তো কেউ, তাই পাত্তা না দিয়ে প্রেয়সীকে দেখায় মগ্ন হলো। অপলক চেয়ে রইল ওই মায়াভরা মুখশ্রীতি। এই দেখা যে এক জনমে শেষ হওয়ার নয়। প্রেয়সীকে দেখার হাহাকার যে জনম জনমের। কতক্ষণ এভাবে চেয়েছিল সেটা সে নিজেও জানে না। পাশ থেকে কারো ধাক্কায় ধ্যান ভাঙল। সে চলে গেছে অনেক আগে, এখন চল, দেরি হয়ে যাচ্ছে। চলো। দীর্ঘ 4 ঘন্টা জার্নি করে সাথী নিজের প্রিয় শহরে এসে পৌঁছালো। প্রিয় শহরের ঘ্রাণ সাথীকে মাতোয়ারা করে তুলেছে। এই শহরের তো তার বেড়ে ওঠা, শৈশব কৈশোর সবই তো তার এই শহরকে ঘিরে। স্মৃতির পাতায় সবকিছু ধরা দিচ্ছে। সাথীদের বাড়ির সামনে গাড়ি থামলো। সাথী বাড়ির মধ্যে ঢুকতেই ওর মা এসে ওকে পরম মমতায় জড়িয়ে নিল। কতদিন মেয়েকে দেখে না, জড়িয়ে ধরা অবস্থায় কান্না করে দিলেন শায়লা বেগম। সাথীর চোখ থেকেও নির্গত হলো আনন্দ অশ্রু। মাকে শান্ত করে এগিয়ে গেল আদরে ছোট বোনের দিকে। কতই না খুনসুটিময় দিনগুলো কাটিয়েছে দু বোন মিলে। দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল। এমন সময় ন্যাকা কণ্ঠে কেউ বলে উঠল, আমাকে বোধহয় কারোর চোখে পড়ছে না, সবাই ভুলে গেছে আমাকে, কারোর সাথে কথা বলবো না। বলে মুখ ঝামটা মারল। সাথী হেসে তার প্রাণপ্রিয় বান্ধবীকে জড়িয়ে ধরল। তোর মতো শাকচুনিকে তো কারোর চোখে পড়বেই না, ভালো হলে বা একটা কথা ছিল। অতপর ফিসফিস কণ্ঠে বলল, কিন্তু পিয়াস ভাইয়ার চোখে যে কিভাবে পড়লো তা আল্লাহ মালুম। রিমা সাথীর পিঠে থাপ্পড় দিয়ে বলল, তুই এই জীবনে আর ভালো হলি না। সাথে পিঠ ডলতে ডলতে বলল, তোর হাতে মায়ের খাওয়ার জন্য কি আমি বাংলাদেশে এসেছি? শাকচুনি কোথাকার। দেখিস আবার চলে যাব, এবার গেলে আর আসবো না। এবার তোকে এমনভাবে রেখে দিব, দেখবি চলে গিয়েও তোকে ফিরে আসতে হবে। মানে? কিছুই না। শায়লা বেগম তারা দেখিয়ে বলল, গল্প পরে করিস, এত জার্নি করে এসেছিস, আগে ফ্রেশ হয়ে রেস্ট নে, তারপর সবাই মিলে গল্প করিস। ইকরার উদ্দেশ্যে বলল, ঈশা সাথে সাথে থাক, তুই সিফাতকে ওর জন্য বরাদ্দ করা রুমটা দেখিয়ে দে। সাথে নিউ ইয়র্ক থাকাকালীন সাথী যখন ফোনে কথা বলতো তখন মাঝে মাঝে ঈশা আর সিফাতের সাথে কথা বলতো শায়লা বেগম, তাই আলাদা করে পরিচয় করিয়ে দিতে হয়নি। সাথী নিজের রুমে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। রুমটা 3 বছর পূর্বে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে, কোনো জিনিসে নড়চড় হয়নি। ঘরটা তার খুব শখের, তার নিজের পছন্দই সাজানো হয়েছিল ঘরটা। ধপ করে বিছানায় বসে পড়লো। খাটের বরাবর সামনে টেবিল রাখা। টেবিলের দিকে চোখ যেতে সাথীর এতক্ষণের ফুরফুরে মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। এই টেবিলের সাথে জড়িয়ে আছে কত খুনসুটি মুহূর্ত। সাথী ভাবনাদের বিদায় দিয়ে এক সেট কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। একেবারে গোসল দিয়ে বেরোলো। অতপর ওরা 3 জন মিলে খেতে বসলো। শায়লা বেগম মেয়ে আসবে বলে ওর পছন্দের অনেক কিছুই রান্না করেছেন। সাথী অনেকদিন পর তৃপ্তি নিয়ে মায়ের হাতে রান্না খাচ্ছে। খাওয়া শেষে সাথী, ঈশা আর সিফাত চলে গেল যার যার রুমে। 3 জনের এখন রেস্টের দরকার। সেদিনটা পুরোটা ওরা ঘুমিয়ে আর আড্ডা দিয়ে কাটিয়ে দিল। সাথীর খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ল। উঠে ঈশাকে জাগিয়ে দুজন মিলে বাগানে বসে কিছুক্ষণ আড্ডা দিল। সিফাত ঘুমাচ্ছে বলে ডাকলো না। ব্রেকফাস্টের জন্য ডাক পড়লে সাথী গিয়ে সিফাতকে উঠিয়ে ফ্রেশ হয়ে খেতে আসতে বলল। খাওয়া শেষে আড্ডার মাঝেই সিফাত আর ঈশা বলল ওরা এলাকাটা ঘুরে দেখতে চায়। সিফাত ঢাকার ছেলে আর ঈশা চট্টগ্রামের মেয়ে। খুলনা শহরের ওদের কখনো আসা হয়নি। সাথী, ঈশা, সিফাত, রিমা আর ইকরা মিলে বের হলো এলাকাটা ঘুরতে। সবাই মিলে গল্প করছে। সাথী আর সিফাত কোনো কথা না বলে পাশাপাশি হাঁটছে। হাঁটতে হাঁটতে ওরা সাথীদের স্কুলের রাস্তায় চলে আসে। এই পথগুলোতে কতই না স্মৃতি আছে। রিমার সাথে হাত ধরে স্কুলে যাওয়ার, মারামারি করা, কত মতো মধুর স্মৃতি। সাথীর ভাবনার মাঝেই রিমা ডেকে ওঠে, সাথী চল স্কুলের ভিতরে যাই, অনেক দিন যাওয়া হয় না। তুই চলে যাওয়ার পর আমি আর কখনো স্কুলে যাইনি। সাথী অমত পোষণ করলো। ও যেতে চায় না। ওর মনে ভয় হচ্ছে, ভেতরে যদি সেই মানুষটা থাকে তখন ও কিভাবে দাঁড়াবে মানুষটার সামনে, যে একসময় পাহাড় সম কষ্ট দিয়েছিল। তার সামনে সাথী আর কখনো পড়তে চায় না। যে দূর থেকে মানুষটাকে ভালোবেসে যাবে কিন্তু কাছে গিয়ে আর কখনো ধরা দেবে না। সবার জেদের কাছে সাথীকে হার মানতে হলো। ঈশা আর সিফাত খুব আগ্রহ নিয়ে ভেতরে যেতে চাচ্ছে। সাথী চাইল না ওদের মনে আঘাত করতে, তাই নিজেকে স্বাভাবিক রেখে সবাই মিলে স্কুলের ভেতরে প্রবেশ করলো। বাইরে স্বাভাবিক দেখালেও সাথী কি আদৌ স্বাভাবিক হতে পেরেছে? প্রথমে দারোয়ান আঙ্কেলের সাথে কথা বলে ভেতরে ঢুকলো। আগেকার মতোই সাথী আর সিফাত পাশাপাশি হাঁটছিল আর স্কুলটা ঘুরে ঘুরে দেখছিল। সিফাত সাথীকে এটা ওটা জিজ্ঞেস করছে আর সাথী হেসে হেসে ওর কথার জবাব দিচ্ছে।
দ্বিতীয় তলার বারান্দা থেকে তীর্যক চোখে ওদের দিকে তাকিয়ে আছে এক পুরুষ। চোখ তার রক্তিম বর্ণ ধারণ করেছে। রাগ সামলাতে না পেরে হাত মুষ্টিবদ্ধ করে নিল। আরও কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেল। সাথীরা প্রতিটা রুমের সামনে গিয়ে চেনা পরিচিত শিক্ষকদের সাথে কথা বলল। স্কুলের অনেক কিছুই পরিবর্তন হয়েছে, সাথে হয়েছে কিছু শিক্ষকদের বদল। কিছু পুরনো শিক্ষক এখনও রয়ে গেছে। সাথী মনে মনে কিছু একটা ভাবল। অতঃপর সাথী স্বস্তির নিঃশ্বাস ফেলল। দোতলার শেষ রুমটার সামনে আসতে সাথীর চক্ষু চড়ক গাছ। মুখ থেকে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, নিষ্ঠুর মানব। সাথীর চোখের সামনে দাঁড়িয়ে আছে সেই মানুষটা যার জন্য এত কিছু। সাথী ভালো করে তাকালো শখের পুরুষটার দিকে। 5 বছর পূর্বের মানুষটার সাথে এখনকার মানুষটার খুব বেশি পার্থক্য নেই। হয়তো বয়সটা বেড়েছে, রয়ে গেছে আগের সকল বৈশিষ্ট্য। এই যে হাত নাড়িয়ে কথা বলছে, বিরক্তিতে কপাল কুঁচকে আসছে। সাথীর মনে প্রশ্ন জাগলো, ওর মতো কেউ লোকটার হাত নেড়ে কথার বলার ধরনের প্রেমে পড়েছে কি তার কথার মায়ায়? ভালোবেসেছে কি মানুষটার বিরক্তিতে কপাল কুঁচকে আসা রূপকে? হয়তো কেউ ভালোবেসেছে, হয়তো বাসেনি। উদয় মন দিয়ে ক্লাস করাচ্ছে, সে এখনও সাথীকে খেয়াল করেনি। সাথী চায় না উদয় তাকে দেখুক, সে আর অবহেলা সহ্য করতে পারবে না। সাথী দৌড়ে দোতলা থেকে নিচে নেমে গেল। ঈশা, রিমা আর ইকরা 3 জন এক শিক্ষিকার সাথে কথা বলছিল, তাই ওরা এখনও খেয়াল করেনি উদয়কে। রিমা সহ সবাই অবাক হলো সাথীকে এভাবে যেতে দেখে। রিমা উকি দিয়ে উদয়কে দেখে ঘটনা বুঝে গেল, তাই ও সাথীর পেছনে গেল। কেউই আর সেখানে দাঁড়ালো না। ওদের দুজনের পিছু পিছু বাকিরাও চলে এলো। সাথী ওদের স্কুলের পাশের এক পুকুর পাড়ে গিয়ে বসলো। চোখ বেয়ে ওর নোনা জল গড়িয়ে পড়ছে। এতদিন পর মানুষটাকে দেখে অশ্রুরা বাদ মানছে না। রিমা এসে ওর কাঁধে হাত রাখতেই সাথী ওকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ফেলল। কিছুক্ষণ কাঁদার পর রিমাকে ছেড়ে বাড়ির পথে হাঁটা দিল। সবাই ওর সাথে ফিরে এলো। কারো আর ঘোরা হলো না। সাথী বাড়িতে আসার পর বেশিরভাগ সময় রুমেই কাটালো। রাতে সবাই খেয়ে ঘুমাতে চলে গেল। সাথী আর ঈশাও ওদের ঘরে চলে গেল। ঈশা ঘুমিয়ে যেতেই সাথী নিস্তুপে উঠে ব্যালকনিতে এসে দাঁড়ালো। ফুরফুরে ঠান্ডা হাওয়া। সাথী চোখ বুজে কিছুক্ষণ অনুভব করলো। স্মৃতির পাতায় ভেসে উঠল 5 বছর পূর্বের কিছু তিক্ত স্মৃতি। 5 বছর পূর্বে উদয়ের সাথে সেদিনের কথোপকথন। এরপর সাথী যেন আরও মাতোয়ারা হয়ে উঠল উদয়ের প্রতি। পড়াশোনার অবনতি হচ্ছিল ওর। সারাদিন উদয়কে নিয়ে ভাবনা শহরে বিচরণ করত। লিখতে বসলে সারা খাতায় উদয়ের নাম লিখে ভরিয়ে ফেলত। সামনে বই রেখে উদয়কে নিয়ে নানা চিন্তায় মগ্ন থাকতো। এমনই একদিন উদয় সাথীকে পড়াচ্ছিল। সাথী ওয়াশরুমে যায়। উদয় তখন সাথীর খাতা চেক করছিল। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে হঠাৎ খাতায় লেখাগুলো দেখে ফেলে। লেখাগুলো দেখে উদয়ের অনেক রাগ হয়, কিন্তু সাথীকে ও কিছু বলে না। এরপর থেকে সাথীর সাথে কথা বলা কমিয়ে দেয়, ওকে যথাসম্ভব ইগনোর করত। সাথী অনেক চেষ্টা করতো উদয়ের সাথে কথা বলার, কিন্তু উদয় ওর সাথে কথা বলতো না। কেমন গম্ভীর মুডে থাকতো, আগের থেকে গম্ভীর হয়ে গিয়েছিল। একদিন হঠাৎ করে সাথীকে পড়িয়ে চলে যাবে, তার আগে সাথীর উদ্দেশ্যে বলল, কিছু কিছু জিনিস বুঝেও না বোঝার ভান করতে হয়, এতে ভালো রাখা যায়, ভালো থাকাও যায়। এরপর টানা 5 দিন উদয় পড়াতে না আসায় সাথী নিজের নাম্বার থেকে উদয়কে অগণিত ফোন দিয়েছিল, কিন্তু উদয় ফোন রিসিভ করেনি। 5 দিনের মাথায় সাথী ওর আম্মুকে দিয়ে উদয়কে ফোন দেওয়ায়। উদয় ফোন রিসিভ করে সালাম দেয়। শায়লা বেগম সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করে, বাবা উদয়, তুমি কি অসুস্থ? না আন্টি, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তাহলে গত 5 দিন এলে না যে, কোনো সমস্যা? উদয় আমতা আমতা করে বলল, আসলে আন্টি, আমি ইদানিং অনেক ব্যস্ত আছি, কাজের অনেক প্রেশার, আমার পক্ষে সাথীকে পড়ানো সম্ভব না। দেখো বাবা, সাথীকে তো তুমি অনেক বছর হলো পড়াচ্ছ, হঠাৎ করে টিচার পরিবর্তন করলে ওর জন্য তো সমস্যা হবে। দুঃখিত আন্টি, কিন্তু আমার কিছু করার নেই, আমার পক্ষে সাথীকে আর পড়ানো সম্ভব না। অতঃপর উদয় শায়লা বেগমকে সালাম দিয়ে ফোন কেটে দিল। সাথী দাঁড়িয়ে থেকে সম্পূর্ণ কথোপকথন শুনল, আর কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে এলো। বিছানায় ধপ করে শুয়ে পড়ল। চোখের পানি বাঁধ মানছে না। হেসকে তুলে সেদিন কেঁদেছিল। তার 2 দিন পর সাথী ওর আম্মুকে দিয়ে আবার উদয়কে ফোন করেছিল, কিন্তু উদয়ের উত্তর হ্যাঁ হয়নি। সাথী উদয়ের নাম্বারে অগণিত মেসেজ পাঠিয়েছিল হঠাৎ এভাবে তাকে পড়ানো বাদ দেওয়ার কারণ জানতে, কিন্তু বরাবরের মতোই উদয়ের কাছ থেকে কোনো উত্তর আসেনি। সাথীর অবস্থা তখন খুবই শোচনীয়। মাঝে কেটে গেছে 15টা দিন। এর মাঝে সাথীর সাথে উদয়ের একবারও দেখা হয়নি। উদয়কে দেখতে না পেয়ে সাথীর অবস্থা খুবই খারাপ। সেদিন সাথী ফোন করলো, আজকে যা হয়ে যাক উদয় ওর ফোন রিসিভ না করা পর্যন্ত ওকে ফোন দেবে। ও দেখতে চায় লোকটা ওর ফোন রিসিভ না করে কিভাবে থাকে। যেই ভাবা সেই কাজ। টানা 25 বারের মাথায় উদয় বিরক্ত হয়ে ফোন রিসিভ করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, কি হয়েছে?
অসভ্যতার মতো এভাবে ফোন দিচ্ছ কেন? একটা মানুষ যখন তোমার ফোন ধরছে না তার মানে সে তোমার সাথে কথা বলতে চায় না, তারপরও তাকে এভাবে বিরক্ত করার মানে কি? সাথী উদয়ের এইরূপ আচরণে বিস্মিত হয়ে গেল। ওর চোখ টলমল করছে, তবু নিজেকে সামলে বলল, স্যার দুঃখিত আপনাকে এতবার ফোন দেওয়ার জন্য। আসলে আপনি আমাকে পড়াতে আসছেন না, তাই আর কি। তাই আর কি? আমি তো তোমার আম্মুকে বলেছি আমি তোমাকে পড়াতে পারবো না। সাথী এবার আর কান্না আটকাতে পারল না, শব্দ করে কেঁদে ফেলল। কান্নারত কণ্ঠে বলল, স্যার আমি কি কোনো ভুল করেছি? যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনি আমাকে বকা দিন, প্রয়োজনে শাস্তি দেন, তাও আমাকে পড়ানো বাদ দিয়েন না। আমি এরপর থেকে আপনার সব কথা শুনবো, পড়াশোনায় আর অবহেলা করব না, প্রমিস। তবু আমাকে পড়ানো বাদ দিবেন না প্লিজ। সাথীর কান্না ভেজা কণ্ঠ সেদিন উদয়ের নিষ্ঠুর মনকে ছুঁতে পারেনি। উদয় নির্দয়ের মতন কোনো জবাব না দিয়ে সাথীর মুখের ওপর কল কেটে দিয়েছিল। সাথী তবুও থেমে থাকেনি, আবার উদয়কে ফোন দেয়। দ্বিতীয়বারের মাথায় উপাস থেকে এক মেয়েলি স্বরে ভেসে এলো, আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে ব্যস্ত আছে, দয়া করে কিছুক্ষণ পর কল করুন। পুনরায় ডায়াল করলেও একই বার্তা ফিরে আসে, অর্থাৎ উদয় তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিয়েছে। সেদিন সাথী এক বুক হাহাকার নিয়ে কেঁদেছিল। সাথী সেদিনের পর টানা 1 সপ্তাহ জ্বরে আক্রান্ত ছিল। জ্বরের ঘরে বহুবার জপেছে সেই নিষ্ঠুর মানুষটার নাম, কিন্তু সেই মানুষটা আসেনি। জ্বর থেকে উঠে সাথী নিজেকে কেমন একাকিত্বের বেড়াজালে জড়িয়ে ফেলে। কারোর সাথে প্রয়োজন ছাড়া বেশি কথা বলতো না। রিমা প্রিয় বান্ধবীর এই অবস্থা মেনে নিতে পারে না। সাথীকে অনেক জোরাজোরি করলে সাথী রিমাকে সব খুলে বলে। রিমা সেদিন অনেক বুঝেছিল সাথীকে, যে ছেড়ে যেতে চায় তাকে হাজার চেয়েও আটকানো যায় না। আর একটা মানুষের জন্য নিজেকে, নিজের পরিবারকে, নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানেই হয় না। সাথী সেদিন মন দিয়ে রিমার কথাগুলো শুনেছিল। এরপর সাথী মনের কষ্ট মনে চাপা দিয়ে সবার সামনে নিজেকে স্বাভাবিক রাখত। পড়ালেখায় আবার মনোযোগী হয়। সব কিছু ঠিক হলেও বদলে যায় সেই চঞ্চল সাথী। সারাদিন বই নিয়ে পড়ে থাকতো, কিন্তু দিন শেষে রাতে সাথী বড্ড নিঃসঙ্গ হয়ে যেত। একাকিত্ব ঘিরে ধরত ওকে। টেবিলের দিকে তাকালে উদয়ের সাথে খুনসুটিরময় স্মৃতি ভেসে উঠত চোখের পাতায়। অনুভূতির বেড়াজালে পৃষ্ঠ হয়ে মরেছে বারে বার। কাউকে বলতে পারেনি নিজের মনের অবস্থা। গুমড়ে গুমড়ে মরেছে ভিতরে ভিতরে, দম বন্ধ করা অনুভূতি। তাই এইচএসসির পর সিদ্ধান্ত নিল সে এই দেশে থাকবে না। এখানে থাকলে উদয়ের স্মৃতি ওকে কুড়ে কুড়ে শেষ করে ফেলবে। অতঃপর ওর বাবার সাথে কথা বলে স্কলারশিপ নিয়ে প্রিয় দেশ আর প্রিয় মানুষগুলোকে ছেড়ে গিয়েছিল। সকালে তীর্যকালো চোখে এসে পড়তে সাথে পিটপিট করে তাকালো। নিজেকে ব্যালকনিতে আবিষ্কার করলো। রাতে স্মৃতিচারণ করতে করতে এখানে ঘুমিয়ে গিয়েছিল। রুমে গিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সকাল 8টা বেজে গেছে। সাথী বিছানায় তাকিয়ে দেখলো ঈশা বেঘরে ঘুমোচ্ছে। সাথী ঈশাকে ডেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে নেমে খেয়ে আড্ডা দিতে বসলো সবাই মিলে। আড্ডার মাঝে সাথীর মেজো চাচার ছেলে আশিক খুব উৎসাহ নিয়ে অনেকগুলো কার্ড সামনে রেখে বলল, ফাইনালি অদ্রিজা আপুর বিয়ের কার্ড চলে এসেছে। সবাই খুলে খুলে দেখেছে কার্ড কেমন হয়েছে। সাথেও একটা কার্ড হাতে নিয়ে খুললো। কার্ডটা চোখের সামনে ধরলো। বরের নামের জায়গায় নজর পড়তেই মুহূর্তেই ব্যবধানে সাথীর হাত ফসকে কার্ডটা পড়ে গেল। সাথী ভাবলো তার হয়তো মনের ভুল। পুনরায় কার্ডটা হাতে নিল। চোখ মেলে চাইলো বরের নামের জায়গায় এনায়েত হোসাইন উদয়। নামটা যেন জলজল করছে। মানুষটা যেমন সাথীর চোখে তারার মতো জলজল করে। সাথীর চোখ জ্বলেও যাচ্ছে তার দীপ্তিতে। সাথী চুপচাপ কার্ডটা রেখে নিজের ঘরে চলে এলো। ধপ করে বিছানায় শুয়ে পড়ল। রিমা সাথীকে আশেপাশে না দেখে খুঁজতে খুঁজতে ওর ঘরে এলো। সাথীকে এত চুপচাপ দেখে অনেকটা অবাক হলো। সাথীকে দেখে মনে হচ্ছে ওর মধ্যে কোনো অনুভূতি নেই। নিশ্চল চোখে চেয়ে আছে সিলিংয়ের দিকে। রিমা গিয়ে সাথীর পাশে শুয়ে পড়ল। নিজেও সিলিংয়ের দিকে তাকিয়ে সাথীর উদ্দেশ্যে বলল, কষ্ট হচ্ছে? সাথী একই ভঙ্গিতে বলল, যেখানে সে কোনোদিন আমারই ছিল না সেখানে কষ্ট পাওয়াটা বোকামি। আর আমি কষ্ট পাবো কার জন্য? ওই নিষ্ঠুর মানুষটার জন্য যে কোনোদিন আমাকে ভালোই বাসেনি, তার জন্য? কষ্ট পাওয়ার প্রশ্নই আসে না। তাহলে ওভাবে চলে এলি যে? আমাদের পরিবারের প্রথম মেয়ের বিয়ে বলে কথা, সেখানে কি কি করব, কিরকম ড্রেস পরবো সেসব প্ল্যানিং করার জন্য চলে এসেছি। কত কাজ বলো, বোনের বিয়ে বলে কথা, জমিয়ে শপিং করতে হবে, ডান্স প্র্যাকটিস করতে হবে, আরও কত কত প্ল্যানিং। আমি তো এখন থেকেই সব প্ল্যানিং শুরু করে দিয়েছি। রিমা ভাবছে মেয়েটা অতিশোকে পাগল হয়ে গেল নাকি? কোথায় শখের পুরুষের সাথে নিজের বোনের বিয়ে হওয়ার কথা শুনে হাউমাউ করে কাদার কথা, সেখানে ও এইরূপ কথা বলছে। এটা কি মানা যায়? এই তুই অতিশোকে পাগল হয়ে গেলি নাকি? অবশ্যই, কিন্তু সেটা শোকে না, খুশিতে। রিমা নিশ্চিত এই মেয়ে পাগল হয়ে গেছে। মাথাটা এর পুরোপুরি বিগড়ে গিয়েছে।
সাথী উঠে খাতা নিয়ে লিস্ট করতে বসলো। সাথী কি করে সেটা দেখতে রিমা উঠে বসলো। তুই এখনো এখানে বসে আছিস কেন? এখান থেকে যা, আমি এখন সবকিছু লিস্ট করতে বসবো। রিমা কথা না বাড়িয়ে চুপচাপ চলে গেল। সাথী আস্তে করে গিয়ে দরজা আটকে দিল। দরজার সাথে পিঠ ঠেকিয়ে কেঁদে ফেলল। এতক্ষণ খুব কষ্টে কান্নাগুলো আটকে রেখেছিল। কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। কোনো শব্দ ছাড়া নিঃশব্দে কাঁদছে। ওর ভেতরটা ফেটে খণ্ড খণ্ড হয়ে যাচ্ছে। না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে।